হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা পর্ষদ যে টেস্ট পেপার রয়েছে সেখান থেকে পেজ নাম্বার 320 এখানে জীবন বিজ্ঞানের যে সেটটা দেওয়া হয়েছে সেই সেটের আমরা বিভাগ গ এবং বিভাগ ঘ এর প্রশ্নের আনসারগুলো দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 3.1-এর প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন এগুলোর পার্থক্য নিরূপণ করতে হবে এবং এখানে পয়েন্ট বলে দেওয়া হয়েছে ক্ষরণস্থল এবং কাজ। তোমরা জানো যে টেস্টোস্টেরন হরমোন সেটা শুক্রাশয় যেটা লেডিগের আন্তর্কোষ, কেমন লেডিগের আন্তর্কোষ থেকে ক্ষরিত হয়, এবং প্রোজেস্টেরন হরমোন সেটা ডিম্বাশয় যেটা পিত্ত গ্রন্থি বা ইংরেজিতে বললে আমরা বলতে পারি কর্পাস লিউটিয়াম, কেমন, তাহলে কর্পাস লিউটিয়াম বা পিত্ত গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। নেক্সট কাজের পার্থক্য, তাহলে কাজের পার্থক্য তোমরা এই দুটোকে মার্চ করে দেবে যে টেস্টোস্টেরন পুং যৌনাঙ্গ গঠন, পুরুষ সুলভ যৌন বৈশিষ্ট্য প্রকাশ করা, শুক্রাণু তৈরি করা, এগুলো হচ্ছে কাজ। প্রোজেস্টেরনের কাজ হচ্ছে জরায়ুর বৃদ্ধি, প্রসবে সাহায্য করা, অমরা বা প্ল্যাসেন্টা গঠন, কেমন, অমরা মানে হচ্ছে প্ল্যাসেন্টা গঠন, এবং গর্ভাবস্থায় ডিম্বাণু উৎপাদনটাকে বন্ধ রাখা, সেটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোনের কাজ। 3.2 বলছে একজন 46 এত বছর বয়স্ক ব্যক্তির বই পড়তে অসুবিধা হয়েছে, তাহলে তার চোখের কি সমস্যা হয়েছে বলে তোমার মনে হয়? এখানে দেখো, যেহেতু বয়সটা হচ্ছে দেখো 40-এর বেশি, আর আমরা জানি 40 বছর থেকে বেশি যদি হয়, 40-45 বছর বয়সে চোখের একটা দৃষ্টি সংক্রান্ত রোগ ধরা পড়ে, সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া। এখানে কি হয়, চোখের উপযোজন ক্ষমতাটা এই সময় কমে যায়, কেমন, এবং তার সঙ্গে কি হয়, কাছের দৃষ্টি মানে নিকটের দৃষ্টিটা কিন্তু ব্যাহত হয়, এটাকে বলা হচ্ছে প্রেসবায়োপিয়া। এর প্রতিকার কি? প্রতিকার হিসেবে আমরা বলতে পারবো যে বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর করা হয়। এরপর দেখো 3.3 বলছে দরজায় ঘন্টার শব্দ শুনে তুমি কীভাবে দরজা খুলবে। এটা একটা স্নায়বিক পথ তোমাকে লিখে দেখাতে হবে। এটা আমরা আগেও পেয়েছি, এখানে প্রথমে কলিং বেল বা ঘন্টার যেটা শব্দ সেটা উদ্দীপক হিসেবে কাজ করে, এরপর সেটা কর্টি যন্ত্রে পৌঁছায়, এবং অডিটরি স্নায়ু আমরা বলেছি যে অডিও মানে হচ্ছে সাউন্ড রিলেটেড, শব্দ যখন হবে তখন অন্তর্বাহী স্নায়ুটার নাম হয়ে যাবে অডিটরি স্নায়ু। তাহলে অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক যেটা স্নায়ু কেন্দ্র সেখানে পৌঁছায়, এবং তারপরে যেটা সাড়া সেটা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে যায়, এবং হাত ও পায়ের পেশি সেটা হচ্ছে কারক অঙ্গ। তার কারণ তুমি পায়ে করে হেঁটে দরজার কাছে যাচ্ছ এবং হাতের সাহায্যে ছিটকিনি দরজাটা তুমি কিন্তু খুলে দিচ্ছ, তাই না? তাহলে এটা হচ্ছে সাড়া প্রদান, আলটিমেট এটা হচ্ছে স্নায়বিক পথ। এরপর 3.4 বলছে যে অস্থি বিশিষ্ট মাছে জোড় পাখনাগুলো কেটে জলে ছাড়লে তার কি অসুবিধা হবে। এখানে জোড় পাখনা যদি আমরা কেটে দিই তাহলে সেক্ষেত্রে সেই মাছটা জলের তলায় তলিয়ে যাবে, জলের চাপে মারা যাবে। তার কারণ অস্থিযুক্ত মাছ, তাহলে এক্ষেত্রে তাদের কিন্তু পটকা থাকে না, তাই না? জোড় পাখনার সাহায্যে কিন্তু এরা জলে ডোবে বা ভাসে, বা জলের মধ্যে ভেসে থাকতে পারে বা ডুবতে পারে, বা সাঁতার কেটে জলটাকে কেটে কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। এই সমস্ত কাজগুলো জোড় পাখনার সাহায্যে হয়। তাহলে জোড় পাখনা যদি না থাকে, কেটে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু তারা এই সমস্ত কাজ করতে পারবে না, অর্থাৎ জলের তলায় তলিয়ে যাবে বা জলের চাপে কিন্তু মারা যাবে। 3.5 বলছে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য, পিরিমিডিন ক্ষারক এবং 5C শর্করা। এখানে তোমরা লিখবে পিরিমিডিন ক্ষারকের মধ্যে এবং 5C শর্করা। পিরিমিডিন ক্ষারকের মধ্যে হচ্ছে ডিএনএর মধ্যে পিরিমিডিন ক্ষারক কি থাকে, থাইমিন সাইটোসিন, আর এখানে থাকে ইউরাসিল আর সাইটোসিন। আর 5C শর্করার মধ্যে এটা দেখো ডিঅক্সি রাইবোজ প্রকৃতির, এটা হচ্ছে রাইবোজ শর্করা নিয়ে তৈরি। 3.6 বলছে মিওসিসের হ্রাসকরণ বিভাজন বলার কারণ কি। একে হ্রাস বিভাজন বলা হয় তার কারণ এখানে ডিপ্লয়েড যেটা মাতৃকোষ, সেই মাতৃকোষ বা মাতৃ নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হয়, নিয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যা ক্রোমোজোমযুক্ত 4টি হ্যাপ্লয়েড কোষ মানে এন অপত্য কোষ সৃষ্টি হয়। তার জন্য একে কি বলা হয়েছে, একে কিন্তু হ্রাস বিভাজন বলা হয়, কেমন। তাহলে এক্ষেত্রে দেখো প্রথমে ডিপ্লয়েড কোষ মিওসিস 1 যেটা সেটা হচ্ছে হ্রাস বিভাজন, সেখানে দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হচ্ছে, এবং তারপরে সেকেন্ড স্টেপ যেটা মিওসিস 2 সেখানে সমবিভাজন হয়, সমবিভাজন হওয়ার ফলে দেখো দুটোই কিন্তু এন হয়েছে, আর কিন্তু হাফ হয়নি। তাহলে মিওসিসের মধ্যে দুটো ভাগ রয়েছে, মিওসিস 1 এবং মিওসিস 2, যার মধ্যে প্রথমটা হচ্ছে কিন্তু হ্রাস বিভাজন, এবং বাকি মানে সেকেন্ড যেটা মিওসিস 2 সেটা কিন্তু হচ্ছে সদৃশ বিভাজন বা সেটা হচ্ছে সম বিভাজন। তাহলে প্রথম মিওসিস 1-এ যেহেতু ডিপ্লয়েড মাতৃকোষটা ভেঙে গিয়ে হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হয়েছে, তার জন্য একে কিন্তু বলা হচ্ছে হ্রাস বিভাজন, যেহেতু ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক হয়ে যায়। এরপর 3.7
নিষেকের সময় দেখো জাইগোট কিভাবে সৃষ্টি হয়। এখানে প্রথমে পরাগধানী থেকে পরাগ রেণু গঠন হয়, তারপরে পরাগযোগ হয়, মানে পরাগ রেণুটা গর্ভমুণ্ডে পড়ে, তারপরে অঙ্কুরোদ্গম ঘটে, পরাগনালী গঠন, তারপরে পরাগনালী ভ্রূণস্থলীর মুখে বেড়ে যায়, তারপরে সেখানে পুংগ্যামেট নালিকা বান্ডিল তৈরি হয়। আর এদিকে দেখো গর্ভাশয় যেটা, সেই গর্ভাশয়ের এখানে দেখো গর্ভাশয় থেকে ডিম্বকে ভ্রূণস্থলী গঠন, তারপর স্ত্রী গ্যামেট বা যেটা ডিম্বন সেটা গঠিত হয়। তাহলে এদিকে পুংগ্যামেট তৈরি হচ্ছে, এদিকে স্ত্রী গ্যামেট, তারপর এই দুটোর মিলনের ফলে মানে নিষেক হচ্ছে, নিষেকের ফলে সেখানে এন আর এন মিলে 2n অর্থাৎ জাইগোট গঠন করছে। তাহলে এটা ছকের সাহায্যে তোমরা লিখবে, এটা মনে রাখতে লিখতে এবং নম্বর পাওয়ার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে, এটা তোমরা লিখতে পারো, তাহলে পুরো নম্বরটাই কিন্তু তোমরা পাবে। এরপর দেখো এখানে নেক্সট কোশ্চেনে বলছে যে মেন্ডেলের দ্বিসংযোজন পরীক্ষায় ফলাফল অনুসারে F2 জনিতে প্রাপ্ত একই ফিনোটাইপযুক্ত দুটি ভিন্ন ভিন্ন জিনোটাইপ মটর গাছের উদাহরণ সারণীর মাধ্যমে উপস্থাপন করো। এটা আমরা আগেও করেছি, হলুদ কুঞ্চিত আমরা পেয়েছি F2 জন্যতে এবং সবুজ গোল। এখানে দেখো হলুদ কুঞ্চিত, এটাও দেখো হলুদ কুঞ্চিত, এটাও হলুদ কুঞ্চিত। একটাও যদি ক্যাপিটাল ওয়াই থাকে তার মানে হলুদ, দুটো ক্যাপিটাল ওয়াই মানেও সেটা হলুদ, আর একটা যদি ক্যাপিটাল ওয়াই আর একটা স্মল ওয়াই থাকে তার মানে সেটাও কিন্তু হলুদ, যেহেতু হলুদটা হচ্ছে প্রকট গুণ। আর কুঞ্চিত মানে সেখানে দুটোই কী হতে হবে, ছোট আর হতে হবে। তাহলে এখানে দেখো দুটোরই জিনোটাইপ হচ্ছে আলাদা আলাদা, অথচ ফিনোটাইপ হচ্ছে একই, তাই না? এখানেও দেখো দুটোর জিনোটাইপ আলাদা আলাদা, অথচ ফিনোটাইপ হচ্ছে এই দুটোর একই। এরা দুজনেই হচ্ছে দেখো সবুজ এবং গোল। দুটোই যদি স্মল ওয়াই হয় তাহলে সেটা হচ্ছে সবুজ, একটা বড় আর একটাও যদি বড় আর হয় তার মানে সেটা হচ্ছে গোল, একটা বড় আর একটা ছোট আর তবুও গোল। যখন দুটোই ছোট আর হবে তখন সেটা হচ্ছে কুঞ্চিত, এটা তোমরা জানো, তাই না? তাহলে এইরকম উদাহরণের সাহায্যে, দুটো উদাহরণের সাহায্যে তোমরা দেখাবে। 3.9 বলছে কেন পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ দেখা যায়। তোমরা এখানে লিখবে যে পুরুষদের ক্ষেত্রে মাত্র একটা এক্স ক্রোমোজোম থাকে, বর্ণাঢ্যতা লেখা দরকার নেই, শুধু লিখবে হিমোফিলিয়া জিনগত রোগ এবং এই রোগের জন্য দায়ী প্রচ্ছন্ন জিনটি এক্স ক্রোমোজোমে থাকে। পুরুষদের এক্স ক্রোমোজোমে একটি জিন থাকলে সেটা হিমোফিলিয়া রোগের বহিঃপ্রকাশ ঘটায়। অন্যদিকে মহিলাদের দুটো এক্স ক্রোমোজোম থাকায় দুটোতেই রোগের জিনগুলি অবস্থান করলে তবে রোগটি হয়, যার সম্ভাবনা একটু কম। এটা আমরা অনেকবার বুঝিয়েছি যে পুরুষদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম, তাহলে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন যেটা স্মল এইচ সেটা যদি থাকে তাহলে সেই পুরুষটা আক্রান্ত হয়ে যাবে, আর যদি সেই জিনটা না থাকে, বড় হাতের এইচ থাকে, তাহলে আক্রান্ত হবে না, স্বাভাবিক হবে। তাহলে 50% চান্স হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটোই এক্স ক্রোমোজোম, তাহলে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে যদি দুটোই বড় হাতের এইচ হয় তাহলে সেই পুরুষটা কিন্তু স্ত্রীটা কিন্তু স্বাভাবিক হয়। একটা বড় হাতের এইচ, একটা যদি ছোটো হাতের এইচ হয় তাহলে সেই স্ত্রীটা কিন্তু বাহক হয়, আর দুটো যদি ছোটো হাতের এইচ হয় তবেই সেই স্ত্রী আক্রান্ত হয়। তাহলে তিনটের মধ্যে একটা চান্স হচ্ছে আক্রান্ত হওয়ার, তার মানে 33.13% মতো চান্স। তাহলে এখানে পার্সেন্টেজটা কম হচ্ছে, তাই না? তো এটাই বলা হয়েছে যে এক্স ক্রোমোজোমযুক্ত রোগ। এটা যদি প্রশ্ন আসে বর্ণান্ধতা কেন পুরুষদের বেশি দেখা যায়, তবুও একই আনসার হবে, তখন শুধু বর্ণান্ধতা দিয়ে লিখবে। হিমোফিলিয়া বললে শুধু হিমোফিলিয়া দিয়ে লিখবে। যদি বলে লিঙ্গ সংযোজিত রোগগুলো পুরুষদের ক্ষেত্রেই কেন বেশি দেখা যায়, তখন হিমোফিলিয়া বর্ণান্ধতা দুটোর এক্সাম্পল দিয়ে যে আনসারটা দেওয়া হয়েছে হুবহু সেটাই তোমরা লিখবে। এরপর দেখো মানুষদের ক্ষেত্রে পিতামাতার মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব, মানে কার ভূমিকা বেশি ক্রসের মাধ্যমে দেখাতে হবে। তোমরা জানো যে পুরুষদের ক্ষেত্রে দুটোই হচ্ছে একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম। তাহলে যে দুটো গ্যামেট তৈরি হবে, পুরুষদের হচ্ছে দুই ধরনের গ্যামেট তৈরি হয়। যেহেতু পুরুষদের 44টি অটোজোম আছে এবং সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে পুরুষদের ক্ষেত্রে যখন অর্ধেক হবে তখন 22A+X এক ধরনের গ্যামেট হবে, আর একটা হবে 22A+Y একটা গ্যামেট হবে। এবার স্ত্রীর ক্ষেত্রে যেহেতু 44A+ দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম, তার মানে এর গ্যামেট একই হবে 22A+X, আর একটাও গ্যামেট হবে 22A+X, তাই না? এবার পুরুষ যদি এই ওপরকার গ্যামেটটা দেয় তাহলে উপরটার সঙ্গে স্ত্রীর যে কোনো একটা গ্যামেট যখনই আসবে, দুটোতেই যখন এক্স আছে তাহলে এই এক্স আর এক্স বা এক্স যাই হোক দুটোই এক্স হবে, মানে সেই সন্তানটা কন্যা সন্তান হবে। কিন্তু পুরুষ যদি এই ওয়াই যুক্ত গ্যামেটটা দেয় তখন কিন্তু ওয়াই এবং স্ত্রীর যে গ্যামেটটা আসবে সেটা এক্স, তাহলে এক্স আর ওয়াই মিলে এক্স ওয়াই, মানে সেটা কিন্তু পুত্র সন্তান হবে। তাহলে পুরুষদের ওপরে কিন্তু বেশি নির্ভর করছে, মানে ওয়াই গ্যামেটের ওপরে কিন্তু সন্তানের লিঙ্গ কিন্তু নির্ভর করছে, তাই না? তাহলে এই জায়গাটা এবং ক্রসের সাহায্যে যেটা বললাম সেটা এখানে দেখানো হয়েছে। 3.11 ওয়াগল নৃত্য তোমরা জানো 50 থেকে 75 মিটারের বেশি যদি হয় খাদ্যের উৎস, মানে তুমি চাইলে 100 মিটারের বেশি লিখতে পারো,
কেমন 100 মিটারের যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে স্কাউট মৌমাছিরা একবার ডান দিকে তারপরে একবার বাম দিকে লুপ তৈরি করে ইংরেজি 8 অক্ষরের মতো এক ধরনের নৃত্য করে, তাই না? এবং লুপের মাঝে সরলরৈখিক অংশে তারা উদর মানে পেটের অংশটা আন্দোলিত করে, মানে নড়ায়, কাঁপায়। এটা হচ্ছে ওয়াগেল নৃত্য। 3.12 এখানে বলছে যে অপসারী বিবর্তন, তোমরা লিখবে অপসারী বিবর্তন মানে কি, যেখানে উৎপত্তি বা গঠন সেটা আলাদা কিন্তু একই পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য তাদের কাজগুলো একই রকম হয়ে গেছে। যেমন মটর গাছের আকর্ষ, কুমড়ো গাছের আকর্ষ, দুটো দেখো উৎপত্তি গঠন আলাদা। মটর গাছে যেটা আকর্ষ সেটা পাতার রূপান্তর, পত্রকে রূপান্তর। কুমড়ো যেটা আকর্ষ সেটা শাখা রূপান্তরিত হয়ে আকর্ষে পরিণত হয়েছে, তাই না? আকর্ষ মানে স্প্রিংয়ের মতো এগুলো, তাহলে রূপান্তরিত হয়েছে। কিন্তু দুটোই কাজ হচ্ছে কোনো কিছুকে অবলম্বন করে, ধর লাঠি আছে, সেই লাঠিকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে ওঠা, অবলম্বন করা, তাই না? অবলম্বন করে মানে তাকে জড়িয়ে ধরে উপরে উঠতে সাহায্য করা। তাহলে দুটোর উৎস বা উৎপত্তি আলাদা অথচ কাজ একই, এটা হচ্ছে অপসারী বিবর্তন। সেটা তোমাকে এখানে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে, উদাহরণটাও দেওয়া হয়েছে। এরপরে 13 নম্বর প্রশ্ন, অর্জিত গুণের বংশানুসরণ, এটাও উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মানে এখানে আমরা জানি যে ল্যামার্ক বলেছেন যে জীব যখন কোনো মানে তার জীবন দশায় নিজে থেকে যখন কোনো বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করে তখন সেই বৈশিষ্ট্যটা তাদের অপত্যের মধ্য দিয়েও সঞ্চারিত হয় এবং বংশ পরম্পরায় কিন্তু সেই বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে। যেমন দেখো এখানে জিরাফের গলা বলা হয়েছে আগে ছোট ছিল, তারপরে সেটা উঁচু গাছের পাতা খাওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের গলাটা কিন্তু লম্বা হয়েছে। এরকমভাবে কিন্তু লম্বা গলাযুক্ত জিরাফের আবির্ভাব ঘটেছে। 3.14 বহিরাগত প্রজাতি, এটা বারবার বলেছি, আমেরিকান আরশোলার প্রভাবে ভারতীয় আরশোলাগুলোর প্রজাতি নষ্ট হচ্ছে। আর কচুরিপানা গাছটাকে ব্রাজিল থেকে আনার ফলে আমাদের স্থানীয় যে জলজ প্রজাতি আছে সেগুলো বিলুপ্তি হচ্ছে। এগুলো বারবার বলা হয়েছে, এবিটিও তো আমরা অনেকবার পেয়েছি। জীববৈচিত্র্য সংরক্ষণের দুটো উদ্দেশ্য, যেরকম প্রশ্ন থাকবে সঠিক আনসার লেখার চেষ্টা করবে, উল্টোপাল্টা আনসার লিখবে না, টু দ্য পয়েন্ট আনসার লিখবে, শর্ট অ্যান্ড ব্রিফ আনসার হবে, যেটা চাইছে সেটারই কিন্তু সায়েন্টিফিক আনসার তোমাদের লিখতে হবে, তাহলে কিন্তু তোমরা ফুল নাম্বার পাবে। এটা তোমরা মাথায় রাখবে, উল্টোপাল্টা লিখে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়া যায় না। দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের দুটো উদ্দেশ্য হচ্ছে এখানে সংখ্যায় কম আছে এমন প্রাণীদের এবং উদ্ভিদের অস্তিত্ব বজায় রাখা। 2 নম্বর, দেশের অর্থনৈতিক অবস্থাকে সুদৃঢ় করা, মানব কল্যাণে জীববৈচিত্র্যের বিজ্ঞান ভিত্তিক সুষ্ঠু ব্যবহার নিয়ন্ত্রণ করা। 3.16 এখানে বলছে জলদূষণের সঙ্গে ইউট্রোফিকেশন আর অ্যালগাল ব্লুম ব্যাখ্যা করো। জলদূষণের যে ফল হচ্ছে ইউট্রোফিকেশন, মানে জলদূষণের জন্য যে ইউট্রোফিকেশন ঘটে বা অ্যালগাল ব্লুম ঘটে সেটা ব্যাখ্যা করতে হবে। এখানে আমরা জানি জলাশয়ের মধ্যে যখন কোনো পরিপোষক হোক বা পুষ্টি দ্রব্য যেমন ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট এগুলো যখন মেশে তখন প্রচুর শৈবালের জন্ম হয়। তারপরেও ওই জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, মানে দ্রবীভূত অক্সিজেন মানে ডিজলভ অক্সিজেন ডিও পরিমাণ কমে যায় এবং জলজ প্রাণীদের কিন্তু অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে। এই যে পদ্ধতি, এটাকে বলছে এই যে জিনিসটা ঘটনা ঘটছে সেই ঘটনাকে বলা হয় ইউট্রোফিকেশন। এবং শৈবালের পরিমাণ যেহেতু বাড়ছে তাহলে প্রচুর পরিমাণে শৈবালের জন্ম হচ্ছে, তারপর শৈবালগুলো যখন মারা যাচ্ছে তখন সেগুলো তাদের পচন ঘটছে, তার ফলে কিন্তু পুরো জলাশয়টাকে তারা ক্যাপচার করে নিচ্ছে। এই যে ঘটনা সেটাকে বলা হচ্ছে অ্যালগাল ব্লুম। এবং এটা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে জলটা দূষিত হয়ে যায়, জলের বর্ণ কিন্তু নীলচে সবুজ হয়ে যায়। কেমন? সুতরাং জলদূষণের ফল হলো ইউট্রোফিকেশন এবং অ্যালগাল ব্লুম, সেটা লিখবে। এরপর 3.17 বলছে সিংহের সংখ্যা বৃদ্ধির জন্য নেওয়া যেতে পারে এমন দুটি সংরক্ষণ পরিকল্পনা। এক হচ্ছে তাদের খাদ্য পানীয়ের ব্যবস্থা করতে হবে, নিরাপদ বা নিভৃত প্রজননের ব্যবস্থা করতে হবে, চোরা শিকার বন্ধ করা, পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রিত করা, এগুলো করা যেতে পারে। এরপর বিভাগ খতে চলে আসো। প্রথমে তোমাদের বলি যে চিত্রর ক্ষেত্রে এবছর কিন্তু তোমরা অবশ্যই মানুষের যেটা অক্ষিকোলকের লম্বচ্ছেদ সেটা ভালোমতোভাবে প্র্যাকটিস করবে। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে এখানে আমাদের ছবি দিয়েছে মানে প্রথম এবং তৃতীয় দশা, মানে প্রফেজ এবং অ্যানাফেজ, কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে ভালো করে, সেটা হচ্ছে মেটাফেজ এবং অ্যানাফেজ, এই দুটো দশা ভালো করে প্র্যাকটিস করবে। এখানে প্রফেজের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রফেজের ছবি, মানে প্রফেজের দুটো ছবি দিয়েছে এখানে। এক হচ্ছে প্রফেজের শুরু, এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে অন্তিম অবস্থা। নেক্সট অ্যানাফেজের ছবিটা তোমরা এরকমভাবে অঙ্কন করবে। এরপরে নেক্সট আমরা চলে যাব অনুবিস্তারণ পদ্ধতি। অনুবিস্তারণ পদ্ধতি আমাদের এখানে 4.2-তে 3 নম্বর দিয়েছে এবং এর সুবিধা অসুবিধা সেটাও কিন্তু জানতে চেয়েছে। তো অনুবিস্তারণের ক্ষেত্রে উদ্ভিদ নির্বাচন, এক্সপ্ল্যান্ট নির্বাচন, তারপরে এক্সপ্ল্যান্টকে কৃত্রিম পুষ্টির মাধ্যমে স্থাপন করা হয়, তাই না? তারপরে সেখান থেকে ক্যালাস গঠন হয়। ক্যালাস মানে কি?
সেই পুষ্টির মাধ্যমে যখন রাখা হয়, উপযুক্ত আলো, তাপমাত্রা, খাদ্য পাওয়ার পর, মানে পুষ্টি মাধ্যমে থাকার পর সেই কী হয়, এক্সপ্ল্যান্টের প্যারেনকাইমা কোষ বিভাজনের মাধ্যমে অবিভাজিত, মানে ভাগ করা থাকবে না, এরকম একসঙ্গে অনেকগুলো কোষপুঞ্জ তৈরি হয়, সেটাকে বলা হয় ক্যালাস। কেমন? এখানে অক্সিন, সাইটোকাইনিন হরমোন কিন্তু ওই পুষ্টি দ্রবণে রাখা হয় যাতে করে তার বৃদ্ধিটা হয়, ক্যালাস গঠন হয়। এরপরে এতক্ষণ মানে যেটা ক্যালাস সেটা অবিভাজিত ছিল, এরপর বিভাজিত হয়ে যাবে, এমব্রয়েড তৈরি হবে, তারপর সেখান থেকে প্ল্যান্টলেট তৈরি হবে, তারপর সেটা ছোটো ছোটো টবে রোপণ করলে ক্ষুদ্র ক্ষুদ্র চারা গাছ তৈরি হয়। সেটা এখানে রেখাচিত্রের মাধ্যমে দেওয়া হয়েছে। অণুবিস্তরণ মানে মাইক্রো প্রপাগেশনের সুবিধা অসুবিধা। সুবিধা কী কী? এখানে দেখো তোমরা এতগুলো লেখার দরকার নেই, নম্বর দেখবে 2 নম্বর দেওয়া হয়েছে, তাহলে সুবিধা অসুবিধা মিলে 2 নম্বর। তাহলে সুবিধার ক্ষেত্রে যে কোনো দুটো সুবিধা, এই যে প্রথম সুবিধা এটা লিখবে যে বংশবিস্তারের জন্য, দ্রুত বংশবিস্তারের জন্য এটা অত্যন্ত কার্যকারী। 2 নম্বর, যাদের সুপ্ত মানে বীজের দীর্ঘ সুপ্ত অবস্থা বা সুপ্ত দশা আছে তাদের ক্ষেত্রে এই পদ্ধতিতে বংশবিস্তার ঘটানো সম্ভব। কেমন? দ্রুত বংশবিস্তার করা যায়। এগুলো লিখলে আর কিছু লেখার দরকার নেই। অসুবিধার ক্ষেত্রে এটা হচ্ছে জিনগত ভেদ বা প্রকরণ সৃষ্টিতে অক্ষম, তার জন্য অভিযোজন ক্ষমতা কম, আর অভিব্যক্তিতে এতে কোনো ভূমিকা নেই। অথবা যে প্রশ্ন বলছে যে ছকের সাহায্যে কোষচক্রের দশা দেখাতে হবে। প্রথম হচ্ছে দেখো দুটো দশায়, ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ। ইন্টারফেজের মধ্যে G1S আর G2। মাইটোটিক ফেজের মধ্যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মধ্যে তোমরা জানো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এরপরে এখানে বলছে প্রজাতির সংখ্যা মানে ক্রোমোজোম সংখ্যা স্থির রাখা, নতুন প্রজাতির উৎপত্তিতে মিওসিসের ভূমিকা। আমরা জানি মিওসিস কী হয়, ডিপ্লয়েড যেটা রেণুমাতৃক কোষ বা জননমাতৃক কোষ সেটা বিভাজিত হয়ে প্রথমে দুটো হ্যাপ্লয়েড, প্রথমে কী হয় দুটো হ্যাপ্লয়েড মানে এন তৈরি হয়, তারপরে তাই না আমরা একটু আগে দেখলাম প্রথমে সেটা টুয়েনটা ভেঙে গিয়ে আমাদের প্রথমে এন আর এন দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, এটা হচ্ছে মানে হ্রাস বিভাজন, হাফ হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে আবার দুটো সদৃশ বিভাজন, মানে দুটোই কিন্তু এন থাকবে, তখন আর চেঞ্জ হবে না। এরকমভাবে 4টে আমাদের হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হয়। কেমন? এবার দেখো এখানে বলছে যে এখানে যৌন জননের সময় দুটো হ্যাপ্লয়েড জননকোষ মিলছে, দুটি হ্যাপ্লয়েড জননকোষ মিলছে, তার মানে দুটো এন মিলছে, তাহলে দুটো এন মিলে কী হবে, 2n তৈরি হবে, মানে জাইগোট তৈরি হবে। তারপর জাইগোটের বৃদ্ধি পরিস্ফুরণের মাধ্যমে সেটা পূর্ণাঙ্গ ডিপ্লয়েড জীব তৈরি করছে। তাহলে এরকমভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। যদি না হতো তাহলে সংখ্যা বাড়তেই থাকতে কী হতো, 2n থেকে 4n, 4n থেকে 8n, 8 থেকে 16n, এরকমভাবে অন্য প্রজাতির সৃষ্টি হয়ে যেত, প্রজাতির অস্তিত্ব কিন্তু বিপন্ন হয়ে যেত। আর প্রকরণ বা ভেদ এটাও সৃষ্টি হয়, কারণ নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কী হয়, ক্রসিং ওভার ঘটে, তখন মানে ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় ঘটে, তার ফলে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, মানে প্রকরণ বা ভেদ কিন্তু দেখা যায়। 4.3 অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের একটা ব্যতিক্রম, সেটা আমাকে দেখাতে হবে। এখানে তোমরা লিখবে যে অসম্পূর্ণ প্রকটতা মানে প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটলেও বিশেষ ক্ষেত্রে এখানে, যেমন সন্ধ্যামালতী, স্ন্যাপড্রাগন, এখানে কিন্তু প্রকটতার বা প্রকট গুণের কিন্তু প্রকাশ ঘটে না, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ নিয়ে এখানে উদাহরণটা দেবে। কেমন? লাল এবং সাদা ফুলের মধ্যে, সন্ধ্যামালতী ফুলের মধ্যে সংকরণ, এবং সেখানে দেখতে পাচ্ছ গোলাপি রঙটা না থাকা সত্ত্বেও এখানে চলে আসলো, তাই না? তার মানে সেখানে লালটা সঠিকভাবে প্রকাশিত হতে পারেনি বা প্রকট হতে পারেনি, এখানে কিন্তু প্রকটতার নীতিটা প্রযোজ্য নয়। এরপরে মেন্ডেলে মটর গাছ নির্বাচনের দুটো কারণ। এক লিখতে পারো, মটর গাছ দ্রুত বংশবিস্তার করতে পারে, তাই অল্প সময়ের মধ্যে কয়েক জন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা যায়। 2 নম্বর হচ্ছে মটর গাছে অনেক বিপরীত বৈশিষ্ট্যর সমন্বয় আছে, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, তার জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে। দুটো বলেছে, দুটো লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, কখনো কখনো দেখা যায় পিতামাতা উভয় স্বাভাবিক অথচ তাদের একটা ছেলে বা তাদের ছেলে বর্ণান্ধ হয়েছে, কি করে সম্ভব? চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে। এটা আমি অনেকবার বলেছি, অনেকবার বুঝিয়েছি, এখানে অন্যভাবে চেকার বোর্ডের সাহায্যে দেখিয়েছি। কেমন? যাদের অসুবিধা হবে তাদের জন্য আমি অন্য চেকার বোর্ডের সাহায্যে দেখাচ্ছি। এখানে দেখো প্রথমে বর্ণান্ধতার বাহক স্ত্রী, তাহলে বর্ণান্ধতার বাহক যদি হয়, দেখো দুটো এক্স ক্রোমোজোম, যাদের এই ছকটা দেখতে অসুবিধা হবে তাদের জন্য আমি করছি। তাহলে বর্ণান্ধতার বাহক মানে, তাহলে আমি বলেছিলাম সি প্লাসটা স্বাভাবিক আর সি হচ্ছে বর্ণান্ধতার জন্য দায়ী জিন, তাহলে সি প্লাস থাকবে, একটা সি থাকবে, কেন? সেটা বাহক বলে। পুরুষটা স্বাভাবিক, তাহলে পুরুষের একটা এক্স ক্রোমোজোম, সেটাতেই কী থাকবে, সেই এক্স ক্রোমোজোমে সি প্লাস থাকবে, আর এটা ওয়াই হলো। তাহলে এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। এবার যখন তোমরা করবে চেকার বোর্ডের সাহায্যে, চেকার বোর্ডটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যাদের অসুবিধা হবে তারা চেঞ্জ করে নেবে, আর যাদের অসুবিধা হবে না তারা এটাই রাখতে পারো। দেখো
পুরুষদের হচ্ছে এক্সের মধ্যে একটা সি প্লাস পেলাম আর একটা ওয়াই ক্রোমোজোম পেলাম, আর মহিলাদের ক্ষেত্রে একটা এক্স সি প্লাস আর একটা এক্স সি পেলাম। যখন এটার সঙ্গে এটা সংকরণ ঘটাবে তখন এখানে কি হবে, আমার এক্স সি প্লাস আর এক্স সি প্লাস, তাই না? পুরুষটা কি ছিল, আমার স্বাভাবিক ছিল, তাই না? তাহলে দুটোই আমার হবে, যেটা আমার এইখানে দিয়েছে নিচের ঘরটাতে দিয়েছে, কেমন স্বাভাবিক কোণে, এটা দুটোতেই প্লাস দেখতে পাচ্ছ, এটা আমার নিচে করেছে। আর এটার সঙ্গে যখন আমার নিচেরটা হবে, নিচের আমরা করব এক্স সি প্লাসের সঙ্গে এই এক্সির সঙ্গে এক্স সি প্লাস, তখন কি হবে এক্স সি প্লাস আর এক্স সি, তার মানে একটা সি থেকে যাচ্ছে তখন বাহক, কেমন? আমি এই যে নিচে যেটা করলাম সেটা উপরে দেওয়া হয়েছে, আর উপরে যেটা করলাম সেটা নিচে দেওয়া হয়েছে। আর পুত্রদের মধ্যে দেখো এক্স সি প্লাস সঙ্গে ওয়াই যদি করো তাহলে এক্স সি প্লাস আর ওয়াই হবে, আর এটার সঙ্গে যদি করো এক্সির সঙ্গে ওয়াই তাহলে এক্স সি এবং ওয়াই। যেটাতে সি প্লাস আছে সেটা পুত্রটা হচ্ছে স্বাভাবিক, নিচে দেওয়া হয়েছে, আর মাথায় যেটা এক্স সি দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্ণান্ত পুত্র, মানে এখানটা দেওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিতা স্বাভাবিক ছিল, মাতাটাও স্বাভাবিক কিন্তু বাহক, অথচ তাদের সন্তানদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে পুত্রদের মধ্যে 50% কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট থ্যালাসেমিয়ার কারণ হচ্ছে যে আমরা জানি রক্তে উপস্থিত হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন উৎপাদনের জন্য দায়ী জিনের মিউটেশন ঘটার জন্যই কিন্তু থ্যালাসেমিয়া হয়। গ্লোবিন বলে একটা প্রোটিন থাকে হিমোগ্লোবিনের মধ্যে, তার যদি কোনো কারণে মিউটেশন ঘটে যায় তাহলে থ্যালাসেমিয়া হবে। কিভাবে হয় দেখো, স্বাভাবিক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনটি 4টি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। সেই 4টি পলিপেপটাইড শৃঙ্খল কী কী? দুটো আলফা থাকে আর দুটো বিটা, তাহলে 4টে পলিপেপটাইড তুমি বুঝতে পারলে। এবার 16 নম্বর ক্রোমোজোমে মানে এখানে অটোজোমের কথা বলা হয়েছে, দেহ ক্রোমোজোমের কথা বলা হয়েছে। আলফা শৃঙ্খল উৎপাদনের জন্য 2 জোড়া জিন এইচবি মানে হিমোগ্লোবিন, এটা এইচবি মানে হিমোগ্লোবিন, HbA1 আর HbA2, এবং 11 নম্বরে কি থাকে, 11 নম্বর ক্রোমোজোমে অটোজোম বিটা শৃঙ্খল উৎপাদনের জন্য 1 জোড়া জিন HbP। বি মানে এখানে ছোট, এখানে যে বিটা দেওয়া আছে সেটা বিটা, আর এ মানে আলফার জন্য উপস্থিত থাকে। এবার মিউটেশনের ফলে যদি 16 নম্বর ক্রোমোজোমে 16 নম্বর আমরা কি বললাম, 2 জোড়া কি থাকে, HbA1 থাকে আর HbA2 থাকে, 2 জোড়া জিন, মানে একটা হচ্ছে HbA1 আর একটা হচ্ছে HbA2, কেমন? তাহলে মিউটেশনের ফলে যদি 16 নম্বর ক্রোমোজোমে আলফা গ্লোবিন জিন এবং 11 নম্বর ক্রোমোজোমে বিটা গ্লোবিন জিন যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে স্বাভাবিক আলফা এবং বিটা গ্লোবিন প্রোটিন প্রয়োজনীয় অনুপাতে তৈরি হয় না, ফলে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপাদন হয়, ফলে থ্যালাসেমিয়া রোগ কিন্তু সৃষ্টি হয়। এরপরে নেক্সট, ঘোড়ার বিবর্তনে বিভিন্ন যুগের উচ্চতা পায়ের বৈশিষ্ট্য তোমরা এগুলো দেখে নিও। বিভিন্ন যুগে ঘোড়ার নাম ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস বা প্লায়োহিপ্পাস আর ইকুয়াস। আর প্রত্যেকটা যুগের মানে ঘোড়ার উচ্চতা এবং পায়ের যে গঠনের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সেগুলো তোমরা লিখবে, কেমন? দাঁতের বৈশিষ্ট্য যেখানে দেওয়া হয়েছে দাঁতের বৈশিষ্ট্য দরকার নেই। এরপর নেক্সট, অথবা দিয়ে আমাদের প্রশ্ন, অভিযোজন হলো কারণ এবং অভিব্যক্তি হলো তার ফল। দেখো, পৃথিবী আমাদের আদি বাসস্থান, এর পরিবেশ সর্বদাই পরিবর্তিত হচ্ছে, সদা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে জীব মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বা চেষ্টা কিন্তু চালায়। এই কারণে জীবের গঠনে, শারীরবৃত্তীয় বিভিন্ন ক্রিয়ায়, আচরণে অনেক পরিবর্তন ঘটে। যথাযথ পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য জীবের দেহে স্থায়ী পরিবর্তন হয়, ফলে কালক্রমে অনেক বছর পরে তখন নতুন প্রজাতির সৃষ্টি হয়, অর্থাৎ জীবের মধ্যে কী হচ্ছে, তখন অভিব্যক্তি ঘটছে। আর যারা সঠিকভাবে মানিয়ে নিতে পারে না তাদের ক্ষেত্রে কী হয়, অভিযোজনে কিন্তু ব্যর্থ হয়, অভিযোজন করতে পারে না, ফলে তারা ধীরে ধীরে অবলুপ্ত হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে অভিব্যক্তির মূল ভিত্তিই হলো অভিযোজন, তাই না? তাহলে অভিযোজনটা হচ্ছে কারণ, অভিযোজন হওয়ার ফলেই কিন্তু অভিব্যক্তি ঘটে। এরপর নেক্সট, ক্যাকটাস কীভাবে মরু অঞ্চলে অভিযোজিত হয়। এখানে মূলের অভিযোজন বলবে যে এদের মূল অনেকটা মাটির গভীরে যায় জল শোষণ করার জন্য, তার জন্য মূলটা সুগঠিত, দৃঢ়, লম্বা, শাখা প্রশাখাযুক্ত হয়। কাণ্ডের ক্ষেত্রে তোমরা লিখবে কাণ্ড রসালো, সবুজ, চ্যাপ্টা হয়, এটাকে পর্ণকাণ্ড বলে। কাণ্ডের কোষে জল ধারণের জন্য মিউসিলেজ তৈরি হয়েছে, বাষ্পমোচন রোধ করার জন্য কাণ্ডের ত্বকে পুরো কিউটিকেল সৃষ্টি হয়েছে। পাতার ক্ষেত্রে বাষ্পমোচন কমানোর জন্য পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে, পত্ররন্ধ্রের সংখ্যা কম। এগুলো তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে। 4.5, জীবদেহ থেকে মাটিতে নাইট্রোজেনের অনুপ্রবেশ, সেখানে ব্যাকটেরিয়ার ভূমিকা। তাহলে শুধুমাত্র আমরা অ্যামোনিফিকেশন এবং এখানে নাইট্রিফিকেশনের ঘটনাগুলো লিখব, তাই না? দুটো পদ্ধতিতে
জীবদেহ থেকে মাটিতে নাইট্রোজেনের পুনঃপ্রবেশ ঘটে। অ্যামোনিফিকেশনে কী হয়? অ্যামোনিফিকেশনে উদ্ভিদের বা প্রাণীর মৃতদেহ বা তাদের রেচন বস্তু যেগুলো সেগুলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রথমে হচ্ছে অ্যামোনিফিকেশন, মানে তাহলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে, যেমন এখানে ব্যাসিলাস মাইকোয়েডিস, এই ব্যাসিলাস মাইকোয়েডিসের মাধ্যমে সেই কী হচ্ছে, সেই যৌগগুলো কিসে পরিণত হচ্ছে? অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যামোনিফিকেশন। আর নাইট্রিফিকেশনে কী হয়? এখানে ওই যে প্রথমে অ্যামোনিয়া তৈরি হলো, আগের ধাপে অ্যামোনিফিকেশনে অ্যামোনিয়া তৈরি হলো, মৃত জীবদেহ বা উদ্ভিদ প্রাণী থেকে বা তাদের রেচন বস্তু থেকে অ্যামোনিয়া তৈরি হলো। এবার ওই অ্যামোনিয়া বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রথমে নাইট্রাইটে পরিণত হয়। প্রথমে কিসে পরিণত হয়? নাইট্রাইট। কেমন? প্রথমে নাইট্রাইটে পরিণত হয়, পরে নাইট্রেটে পরিণত হয়। কেমন? এই যে পদ্ধতি নাইট্রিফিকেশন বলে। তাহলে এখানে প্রথম ধাপে নাইট্রোসোমোনাস কাজ করে এবং পরে নাইট্রোব্যাক্টার কাজ করে। কেমন? প্রথমে তাহলে কী হলো, এখানে অ্যামোনিয়া থেকে NO2 মাইনাস, মানে এটা নাইট্রাইট হয়ে পরিণত হয়েছে প্রথমে, আর পরে নাইট্রাইটটা নাইট্রেটে পরিণত হয়েছে। এর সাথে আমাদের প্রশ্ন হচ্ছে যে ভারতে তাজমহল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল কীভাবে বায়ু দূষণের শিকার হচ্ছে? বাতাসে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি হিসাবে পড়ছে, মানে H2SO4, HNO3 মানে কি? নাইট্রিক অ্যাসিড, NO2 মানে নাইট্রাস অ্যাসিড। তাহলে এগুলো পড়ছে, অ্যাসিড বৃষ্টি যখন পড়বে কোনো মার্বেলের উপর, তখন তার সঙ্গে ক্রিয়া করবে এবং সেগুলোর উজ্জ্বলতা নষ্ট হচ্ছে, মানে সেগুলো কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। অথবা যে প্রশ্ন JFM এর ভূমিকা, এটা অলরেডি অনেকবার আমরা পড়েছি। আর হিমালয়ার নাতিশীতোষ্ণ বনভূমিতে প্রাপ্ত একটি এন্ডেমিক প্রজাতি, সেটা হচ্ছে রেড পান্ডা। তাহলে রেড পান্ডার সংখ্যার হ্রাসের কারণটা তোমাদের এখানে লিখতে হবে। একটা হচ্ছে বন্য কুকুররা তাদেরকে আক্রমণ করে, এটা একটা। আর তাদের খাবার হচ্ছে বাঁশ পাতা, তাদের বাঁশ গাছের পাতা কমে যাচ্ছে বা তাদের খাদ্যের গুণাগুণ কমে যাচ্ছে, তার জন্য কিন্তু তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। বা অনেক সময় চোরা শিকারীরা কী করে, তাদের লেজ, সেখান থেকে অনেক জিনিস তৈরি করা হয়, শৌখিন জিনিস তৈরি করা হয় লোম এবং লেজের সাহায্যে, সেগুলো লোভে তারা চোরা শিকারীরা তাদেরকে হত্যা করছে, এটা একটা কারণ। 4.6 বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের অন্যতম কারণ। অনেক বলা হয়েছে এখানে, এসি, রেফ্রিজারেটরের কথাগুলো বলবে, যানবাহনের কথা, ধূপ মানে মশা তাড়ানো ধূপ, সুগন্ধি স্প্রে, এগুলোতে প্রচুর বায়ু দূষক নির্গত হয়, এই কারণগুলোই বলবে। গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্য বিপন্নতার দুটো উদাহরণ, গঙ্গা শুশুক, ইলিশ মাছ, এগুলো, ঘড়িয়াল, কচ্ছপ, দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ নষ্ট হচ্ছে বা বিপন্ন হচ্ছে। এখানে আছে আমাদের সুন্দরবনের পরিবেশগত সমস্যার কারণগুলো কী কী হতে পারে। মিষ্টি জলের সংকটের ক্ষেত্রে জানি যে মিষ্টি জলের সংকট দেখা যাচ্ছে, নদীর যেটা গভীরতা সেটা হ্রাস পাচ্ছে, লবণাক্ত জল পুকুর ডোবার জলের সঙ্গে মিশে মিষ্টি জলের সংকট সৃষ্টি করছে। আর লবণাম্ব উদ্ভিদ মানে ম্যানগ্রোভ উদ্ভিদ কী হচ্ছে, সেগুলো নগরায়নের জন্য বা গৃহ নির্মাণ, চাষাবাদের জন্য, কাঠের চাহিদা পূরণের জন্য, সেক্ষেত্রে সুন্দরবনে যে লবণাম্ব উদ্ভিদ সেগুলোকে কেটে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে, তার জন্য এগুলো লবণাম্ব উদ্ভিদগুলো ধ্বংস হচ্ছে। খাদ্যের মানে এই জায়গাটাতে তোমরা লিখবে বাঘেদের বারবারে লোকালয়ে আসা, এই পয়েন্টটাতে এখানে যেমন পয়েন্ট দিয়েছে। এবার কী হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে বর্তমানে পরিবেশ সমস্যা সুন্দরবনকে গ্রাস করেছে। বহু প্রাণী অবলুপ্ত হওয়ার ফলে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে খাদ্যের যে ব্যালেন্স ছিল সেটা নষ্ট হচ্ছে। হয়তো বাঘেরা কী হচ্ছে, খাবার পাচ্ছে না, তাহলে খাবার না পাওয়ার জন্য কী হচ্ছে, তারা কিন্তু লোকালয়ে মানে মানুষের জনবসতির মধ্যে ঢুকে পড়ছে। এরপরে জলবায়ু নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক উন্নতিতে জীববৈচিত্র্যের ভূমিকা সংক্ষেপে লেখো, এটা আমাদের শেষ প্রশ্ন। যারা যারা এই সমস্ত পর্ষদের বা আমরা আগে যে সমস্ত EBT এর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সলিউশন করেছি সেগুলোর PDF পেতে চাও, তারা দেরি করো না, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করো এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে, ওয়ান টাইম চার্জ, সেটা পে করে এখনও পর্যন্ত EBT টেস্ট পেপার এবং পর্ষদের যে সমস্ত সলিউশনগুলো হয়ে গেছে, যে সমস্ত পেজগুলো কমপ্লিট হয়ে গেছে, সেই সমস্ত PDFগুলো রেডি আছে, তোমরা সেখানে পেয়ে যাবে। এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো খুব শীঘ্রই আমরা চ্যানেলে প্রোভাইড করব। তাই যারা যারা সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। কেমন? তার কারণ তোমাদের রিভিশন দেওয়ার ব্যাপার আছে, বেশি দেরি করে লাভ নেই। যারা যারা চাইছো তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, আর যারা ভাবছো শুধুমাত্র আমার রিভিশন দিলে হবে বা ইউটিউবে তো হয়ে যাচ্ছে, তারা করে নিতে পারো। কেমন? আর যাদের PDF দরকার, PDF দেখলে যে কোনো সময় তোমরা পড়তে পারবে, রিভিশন দিতে সুবিধা হবে, বারবার তোমাদের খুঁজতে হবে না বা ভিডিও দেখতে হবে না, একটা জায়গাতেই থাকবে। তাহলে সেক্ষেত্রে PDF থেকে তোমাদের পড়তে বা বুঝতে কিন্তু সুবিধা হবে, বারবার তোমরা দেখতে পারবে জায়গাগুলো। কেমন? এখানে বলেছে জলবায়ু নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক উন্নতিতে জীববৈচিত্র্যের ভূমিকা সংক্ষেপে লেখো।
এখানে দেওয়া হয়েছে আনসার, জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি হয়, ক্রান্তীয় বন যেমন সেটা কী করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কার্বন ডাইঅক্সাইড যদি শোষণ করে তাহলে কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, তাহলে কার্বন ডাইঅক্সাইডের শোষণ মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমছে, তাহলে গ্রিন মানে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংটা কমবে। তাহলে ক্রান্তীয় বন এটা বিশ্ব উষ্ণায়ন কমাতে সাহায্য করে। বনভূমি জলশোষণ বা সংরক্ষণ দ্বারা বৃষ্টিপাত ঘটায়, মানে জলচক্র বজায় রাখতে সাহায্য করে। অনেক উদ্ভিদ আছে যেগুলো দূষক গ্যাস শোষণ করে পরিবেশকে পরিশুদ্ধ করে, এবং ছাতিম গাছের কথা তোমরা জানো, তাই না। অর্থনৈতিক মূল্য এক্ষেত্রে আমরা জানি উদ্ভিদ থেকে আমরা প্রচুর মানে উদ্ভিদ নয়, জীববৈচিত্র্য থেকে আমরা অনেক কিছু পাই, তাই না। আমরা বিভিন্ন রকমের অর্থনৈতিক মূল্য বলতে গেলে ড্রাগ মানে ওষুধ তৈরি, কাঠ, কাগজ, রবার, আঠা, রজন, ট্যানিন এগুলো পেয়ে থাকি। মোম, সিল্ক, উল, মুক্ত, চামড়া, পালক, মধু, মাছ, মাংস, দুগ্ধ সামগ্রী ইত্যাদি কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে এগুলোই তোমরা কিন্তু লিখবে। তাহলে আজকে আমরা পর্ষদ টেস্ট পেপার থেকে আরও একটা পেপারের আনসারগুলো দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা চ্যানেলটিতে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং চ্যানেলের প্লেলিস্ট অপশানে যেতে পারো, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গিয়ে তোমরা এবিটিএ এবং পর্ষদের আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে আগের যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তোমরা সেখান থেকে সেই প্লেলিস্টের মধ্যে থেকে দেখে নিতে পারবে। তোমরা অবশ্যই পুরোনো ক্লাসগুলো দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।